যুদ্ধক্ষেত্রে যেভাবে অস্ত্র ছাড়া যুদ্ধ করা যায় না, তেমনি ঘাস ছাড়া খামারে লাভবান হওয়া যায় না। আপনার খামার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, গরু লালন পালনের ক্ষেত্রে এই ঘাসটাই হলো কি আপনার কাছে অস্ত্র। এই ঘাসটা যদি, এই অস্ত্রটা যদি আপনার কাছে পর্যাপ্ত থাকে, তাহলে আপনি কি সবসময় যুদ্ধ করতে পারবেন এবং কি গরুকে খাওয়াতে পারবেন, লাভবান হতে পারবেন। যে নেপিয়ার ফাকচং থেকে এই জার্মান ঘাসটা কি সর্বদা এগিয়ে। দর্শক, আপনারা যদি চিন্তা করেন যে আপনারা কোন ঘাস লাগাবেন, দর্শক পানির ভিতরে ঘাস লাগানো কি একটু কষ্টকর, তো তারপরও এটার ভিতরে যে কোনো ধরনের পরিচর্যা নাই, 7-8 বছর কি আপনি একবার লাগিয়ে আপনারা বছরকে বছর গরুকে খাওয়াতে পারবেন। এই পাকচং ঘাসটা কিন্তু এরকম না। এই পাকচং ঘাসটার ভিতরে মোটামুটি ভালোই পরিচর্যা করা লাগে। তো আপনারা যদি একবার লাগিয়ে মোটামুটি অনায়াসে কি সবসময়ের জন্য খাওয়াতে চান, আমি সাজেস্ট করবো। এবং আপনাদের যদি জমিতে পানি থাকে, জলাবদ্ধতা সৃষ্টি হয়, কিংবা কিছু সময় পানি থাকে কিছু সময় শুকনো থাকে, তো সেক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হলো এই জার্মান ঘাসটা। আসসালামু আলাইকুম। যদি থাকে ঘাসের চাষ, দুধ পাবেন 12 মাস। যুদ্ধক্ষেত্রে যেভাবে অস্ত্র ছাড়া যুদ্ধ করা যায় না, তেমনি ঘাস ছাড়া খামারে লাভবান হওয়া যায় না। আপনার খামার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, গরু লালন পালনের ক্ষেত্রে এই ঘাসটাই হলো কি আপনার কাছে অস্ত্র। এই ঘাসটা যদি, এই অস্ত্রটা যদি আপনার কাছে পর্যাপ্ত থাকে, তাহলে আপনি কি সবসময় যুদ্ধ করতে পারবেন এবং কি গরুকে খাওয়াতে পারবেন, লাভবান হতে পারবেন। আমার হাতে 2টা ঘাস দেখতে পারতেছেন। এই 2টা ঘাস খুব কমন। সাধারণত যে কোনো খামারিরাই এই 2টা ঘাসই গরুকে খাওয়ায় বেশি। শুকনোতে কিংবা পানিতে এই 2টা ঘাস কি সবসময় চাষ করা যায়। একটা হলো শুকনার ঘাস, আর একটা হলো কি পানির ঘাস। এই 2টা ঘাস শুকনাতেও ফলে এবং কি পানিতেও ফলে। এই জন্য খামারিরা সাধারণত সবসময়ের জন্য এই 2টা ঘাসই সিলেক্ট করে থাকেন এবং গরুকে খাওয়ান। দর্শক, আমি যখন নতুন ছিলাম তখন কি করছি জানেন? খামার করার 6 মাস আগে আমি চিন্তা করছি যে আমি ঘাসের আবাদ করব। আমি 2টা জমি নিছি এবং কি ঘাসের আবাদ করছি। জার্মান ঘাস সবসময় কি পানিতেও হয় এবং উঁচুতে হয়। নেপিয়ার আছে, নেপিয়ার ফাকচং আছে, যারা ঘাসগুলা এগুলা কি সবসময় উঁচু জমিতে হয়। কিন্তু আমি তো জানতাম না। আমি কি করছি, এই পাকচং যে ঘাসটা, এই ঘাসটা আমি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ফ্রি যখন আনছি, আনার পরে আমি এই যে পিছনে যে জমিটা দেখতেছেন এই জমিতে লাগাইছিলাম। পরবর্তীতে কি হলো, বৃষ্টির কারণে যখন জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেল, তখন আমার সমস্ত ঘাসগুলা কি মরে বিনাশ হয়ে গেল। আমার এই এলাকাতে সব সময়ের জন্য কি পানি থাকে। সব সময়ের জন্য বলতে 3-4 মাস ছাড়া সবসময় পানি জমানো থাকে। এই জমানো পানিতে নেপিয়ার ঘাস কি হয় না। নেপিয়ার ঘাস সব সময়ের জন্য উঁচু জমিতে রোপণ করা লাগে, কিন্তু আমি এটা জানতাম না। এজন্য আমি কি শুরুতে ধরা খেয়ে গেছি। আমার মনে আছে দর্শক, এই ঘাসটাকে আমি কত দামি জিনিস মনে করছি জানেন? এগুলা যে ফ্রি পাওয়া যায় সেটা আমি জানতাম না। বিভিন্ন বিজ্ঞাপনে দেখতাম কি এগুলা বিক্রি করে, কাটিং হিসাবে বিক্রি করে। তখন আমি চুরি করে মোটর সাইকেল দিয়ে এক জায়গার থেকে আমি কিছু কি 5-10টা কাটিং নিয়ে আসছি। এই কাটিংগুলা আমি রোপণ করার পর এই দিক থেকে আমি আস্তে 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 করে ব্রিড করে আমি এই ক্ষেতের ভিতরে এবং কি বাড়াইছি, এবং আমার এই পিছনের এই ঘাসগুলা আমি করছি। দর্শক, আজকের মূল বিষয়বস্তু কি জানেন? আজকের মূল বিষয়বস্তু হলো যে আপনারা কোন ঘাস কি চাষ করবেন এবং কোন ঘাসের ভিতরে কি পরিমাণ ভিটামিন, এগুলো আপনাদেরকে আমি তুলে ধরবো। আপনাদের কাছে আমি এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। দর্শক, আমি আশা করি পুরো ভিডিওটি না টেনে আপনারা যদি দেখেন, তাহলে এই ঘাস সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা যেই কি দ্বিধাদ্বন্দ্বতে থাকি, যারা নতুন খামার করব, কোন ঘাস রোপণ করব, কোন জমিতে নির্বাচন করব, কি পরিমাণ করব, কতটুকু গরুর জন্য কতটুকু ঘাসের আবাদ করবো, এগুলো কিচ্ছু জানি না। এজন্য আমি বলবো আমার ভিডিওটা আজকে পুরোপুরি না টেনে আপনারা দেখেন, তাহলে এই ঘাস সংক্রান্ত কোনো সমস্যায় আর আপনাদের পড়তে হবে না। হ্যাঁ, পরবর্তীতে আপনারা নিজেরাই কি ঘাস রোপণ করতে পারবেন এবং গরুকে খাওয়াতে পারবেন। দর্শক, শুরুতে একটা কথা বলি, এই জার্মান ঘাসের কথা। এই জার্মান ঘাসটা এটা হয় কি পানিতে। এখন আপনারা যখন নতুন গরুর খামার করার কথা চিন্তা করবেন, আপনাদের শুরুতেই যে বিষয়টা চিন্তা করতে হবে যে আমি ঘাসের জন্য যে জমিটা নির্বাচন করব, এই জমিতে কি পরিমাণ পানি থাকে কিংবা আমার এলাকায় কি পরিমাণ পানি থাকে। যদি কোনো উঁচু জমি আপনারা নির্বাচন করতে পারেন, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা এই যে নেপিয়ার ফাকচং ঘাসটা,
এই ঘাসটা আপনারা কি রোপণ করতে পারেন। এটা উঁচুতে জন্মে এবং কিছু যদি পানি সেচ আপনারা দিতে পারেন তাহলে এটা ফলাফল আলহামদুলিল্লাহ খারাপ হয় না, ভালোই হয়। এবং এই যে হাতে যেটা দেখেন এটা জার্মান ঘাসটা, এই জার্মান ঘাসটা পানিতে হয় এবং উঁচুতে হয়। আপনারা আপনাদের এলাকাতে যদি কিছু সময়ের জন্য পানি থাকে জমিতে, কিছু সময়ের জন্য যদি শুকনা থাকে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই জার্মান ঘাসটা লাগাবেন। এই জার্মান ঘাস সমানতালে পানিতেও কি জন্মে এবং শুকনা মৌসুমের জন্য। এই যে দেখতেছেন এখন কি শুকনা মৌসুম, শুকনা মৌসুমে দেখেন আমার পিছনে আমার জমিতে ভরপুর ঘাস। হ্যাঁ, তাহলে আপনারা এই জার্মান ঘাসটা আপনারা কি রোপণ করতে পারেন যে অঞ্চলে সবসময়ের জন্য পানি থাকে এবং যে অঞ্চলে পানি এবং শুকনা দোনোটাই থাকে, সে অঞ্চলের জন্য, সেই জমির জন্য এই জার্মান ঘাসটাই বেস্ট। এবং কিছু কিছু এলাকাতে উত্তরবঙ্গে পানি কি কম জলাবদ্ধতা সৃষ্টি হয়, আমাদের চাঁদপুর এলাকাতে সবসময় পানি বেশি থাকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং যে এলাকাগুলো উঁচু অঞ্চল, সেই এলাকাতে আমি গিয়ে দেখছি কি যখন গরু কিনতে গেছি তখন এই ঘাসটাই সবসময় ওরা কি রোপণ করে, কারণ ওদের এলাকা হলো উঁচু। এটা ওই যে আইল সিস্টেম করে আখের মতো করে ওরা এটাকে রোপণ করে এবং এটার ফলাফলও ভালোই হয়। এটাতে একটু পানি সেচ দেওয়া লাগে এবং কি এটাতে একটু পরিচর্যাটা একটু বেশি। কেমন পরিচর্যা, এটাতে রোপণ করার পর আপনার 5-7 দিন পর যদি পানি সেচ দেন তো সেক্ষেত্রে এটা ফলনটা অনেক ভালো হয়। কিন্তু জার্মান ঘাসের ক্ষেত্রে, এই জার্মান ঘাসটার ক্ষেত্রে দেখেন আমি 2025 সাল, আমি 2017 সালে সর্বপ্রথম এই জমিগুলার ভিতরে আমি জার্মান ঘাস লাগাইছিলাম। এখন আজকে 7-8 বছরে এখন পর্যন্ত আমার কোনো জমিতে হাত দেওয়া লাগে না এবং কি প্রত্যেক কাটার পরে আমি কি একবার করে সার দিই। একবার করে সার দেওয়ার পরে হয় কি এগুলা দ্রুত বড় হয়ে যায় এবং 18 থেকে 18 দিন পরের থেকে 28 দিন পর্যন্ত এগুলা কি খাওয়ানোর উপযোগী হয়ে যায়। পরবর্তীতে 28 দিনের পরে গেলে হয় কি এই জার্মান ঘাসগুলো একটু শক্ত হয়ে যায় এবং গরুর জন্য কি খেতে একটু কষ্ট হয়। এবার আসেন কোন ঘাসের ভিতরে কি পরিমাণ ভিটামিন। এই দুইটা ঘাস আমি কেন আপনাদের সামনে দেখাচ্ছি জানেন, এই দুইটা ঘাসেই সবসময় মানুষ কি চাষ করে। আমি যেমন চাষ করছি জার্মান, তেমনি উঁচু জমি পাইলে অনেকে কি চাষ করবে এই নেপিয়ার পাকচংটা। দর্শক এবার আসেন কোন ঘাস আপনার জন্য ভালো, আপনি কোনটা সিলেক্ট করবেন। আপনি শুরুতে নির্বাচন করবেন আপনার জমির ভিতরে পানি থাকলে জার্মান ঘাস চাষ করবেন এবং উঁচু হইলে আপনি এই নেপিয়ার পাকচংটা আপনি লাগাতে পারেন। দর্শক এবার আসেন এই যে দুইটা ঘাস, এই ঘাসটার ভিতরে কি পরিমাণ ভিটামিন, কোন ঘাসটার ভিতরে কি পরিমাণ ভিটামিন, এটা সম্বন্ধে আপনাদেরকে সংক্ষেপে একটু ধারণা দিই। জার্মান এবং এটা নেপিয়ার পাকচং, এই দুইটা ঘাসে, জার্মান ঘাসে আপনার প্রত্যেক কেজিতে 250 গ্রাম কি ড্রাই ম্যাটার থাকে। 1 কেজি ঘাসের 250 গ্রামের ভিতরেই কি ড্রাই ম্যাটার। এবং নেপিয়ার পাকচং ঘাসেও প্রত্যেক 1 কেজিতে 250 গ্রাম ড্রাই ম্যাটার থাকে। এবার আসেন জৈব, প্রত্যেক কেজিতে আপনারা যদি জৈবর হিসাব করেন 250 গ্রাম জৈব থাকে আপনার এই জার্মান ঘাসে এবং 235 থেকে 240 গ্রাম জৈব থাকে আপনার কি এই নেপিয়ার পাকচংয়ে। এখানে আপনার জার্মান থেকে নেপিয়ার পাকচংটা কিছুটা পিছিয়ে। দর্শক তারপরে আসেন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রোটিনের যে বিষয়টা, এই জার্মান ঘাসের ভিতরে শতকরা 18% প্রোটিন থাকে। 100%-এর ভিতরে 18%ই আপনার কি প্রোটিন থাকে, প্রোটিন সমৃদ্ধ এই ঘাসগুলা যদি একটু শুকনা মনে হয়। আর এই নেপিয়ার পাকচং এর ভিতরে 8 থেকে 12% কি প্রোটিন। তাহলে প্রোটিনের দিক থেকেও আপনি এই জার্মান ঘাসটাকে এগিয়ে রাখতে পারেন। এটার ভিতরে হলো কি 18% জার্মানে এবং নেপিয়ার পাকচংয়ে হলো প্রোটিনের মাত্রা হলো 8 থেকে 12%। দর্শক জার্মান ঘাসের ভিতরে প্রত্যেক কেজিতে 2.5 মেগাজুল শক্তি থাকে এবং এই নেপিয়ার পাকচংয়ে প্রত্যেক কেজি ঘাসে 2 মেগাজুল শক্তি থাকে। এখানেও কি 0.5% বেশি আছে এই জার্মান ঘাসে প্রোটিন। তাহলে কি আমরা দেখতেছি সর্বক্ষেত্রেই এই জার্মান ঘাসটা আগায়া। দর্শক ফাইবার, এই ফাইবারটা খুব গুরুত্বপূর্ণ। দর্শক খাবারের ভিতরে যদি ফাইবারের মাত্রা যদি না থাকে, আঁশ জাতীয়, ফাইবার জাতীয়, সাধারণত আঁশ আমরা বলি, এই আঁশটা কি জানেন দর্শক, আপনি যখন গরুকে শুধু কাঁচা ঘাস খাওয়াবেন, কিছু কাঁচা ঘাস আছে কি ওগুলার ভিতরে কি শুধু পানিই থাকে কিন্তু কোনো আঁশ থাকে না, কোনো ফাইবার থাকে না। যেমন খড়ের ভিতরে সবগুলাই ফাইবার, হ্যাঁ, এখানে উপকারী কিছুই নাই। এই যে ঘাসটা দেখছেন, এই ঘাসটার ভিতরে কিছু না কিছু কি
ফাইবার আছে, আঁশ আছে, এবং এই ঘাসটার ভিতরে কিছু না কিছু আঁশ আছে। এই আঁশটা গরুর পরিপাকতন্ত্রের জন্য খুবই কার্যকর, জাবর কাটার জন্য খুবই কার্যকর। এই আঁশ যদি পর্যাপ্ত পরিমাণ ঘাসের ভিতরে না থাকে, তাহলে গরুর কি পাতলা পায়খানা হয়ে যায়, গরুর হজম শক্তি কমে যায়, হ্যাঁ, গরুর পরিপাকতন্ত্রটা ঠিকঠাক মতো থাকে না। তাহলে এই ফাইবারটা প্রত্যেকটা ঘাসের ভিতরে কি পরিমাণ আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। দর্শক, এই ফাইবার জার্মান ঘাসের ভিতরে প্রত্যেক 100% ভিতরে 36% ফাইবার থাকে, 36% ফাইবার থাকে। এবং এই নেপিয়ার ফাকচংয়ের ক্ষেত্রে শতকরা 28% ফাইবার থাকে। দর্শক, শুরু থেকে খেয়াল করেন, প্রতিটা ক্ষেত্রে আমি দেখতেছি, আমরা দেখলাম যে নেপিয়ার ফাকচং থেকে এই জার্মান ঘাসটা কি সর্বদা এগিয়ে। দর্শক, আপনারা যদি চিন্তা করেন যে আপনারা কোন ঘাস লাগাবেন, দর্শক, পানির ভিতরে ঘাস লাগানো কি একটু কষ্টকর, কিন্তু তারপরও এটার ভিতরে যে কোনো ধরনের পরিচর্যা নাই, 7-8 বছর কি আপনি একবার লাগিয়ে আপনারা বছরকে বছর গরুকে খাওয়াতে পারবেন। এই পাকচং ঘাসটা কিন্তু এরকম না, এই পাকচং ঘাসটার ভিতরে মোটামুটি ভালোই পরিচর্যা করা লাগে। তো আপনারা যদি একবার লাগিয়ে মোটামুটি অনায়াসে কি সবসময়ের জন্য খাওয়াতে চান, আমি সাজেস্ট করবো। এবং আপনাদের যদি জমিতে পানি থাকে, জলাবদ্ধতা সৃষ্টি হয়, কিংবা কিছু সময় পানি থাকে কিছু সময় শুকনো থাকে, তো সেক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হলো এই জার্মান ঘাসটা।